সুপ্রিয় শ্রোতা, গল্প পাঠের আসর চ্যানেলে শুনতে যাচ্ছেন সুনীল গঙ্গোপাধ্যায় রচিত একা এবং কয়েকজন উপন্যাসটির ৩৮তম পর্ব। আমি ওয়ারা কারিম, সাথে থাকুন। কাছাকাছি মানুষের প্রভাব আমার উপর খুব বেশি পড়ে। যাকে একটু ভালো লাগে অমনি তাকে অনুকরণ করা শুরু করে দিই। কয়েকদিনের মধ্যেই আমি প্রভাস জামাইবাবুর খুব ভক্ত হয়ে উঠলাম। উনি যেমন একটু সুর করে কথা বলেন, আমার মধ্যেও সেই রকম টান এসে গেল। উনি বলেন, শোনো কিংবা বলো, বেশ মিষ্টি শোনায়। গ্রাম থেকে আমি কয়েকটি খারাপ অভ্যেস নিয়ে এসেছিলাম, যেমন রাস্তায় গুলি খেলা কিংবা অন্য লোকের বাড়িতে জিজ্ঞেস না করে ঢুকে পড়া। গ্রামে কড়ি খেলার খুব চল ছিল। কলকাতায় দেখলাম আমাদের বাড়ির কাছেই খুব ছিপি খেলা হয়। নিয়ম একই, সোডার বোতলের ছিপি এক একজনের কাছে ২০-২৫টা করে থাকে। সেগুলো দূরে দাগের মধ্যে রেখে বাটখারা দিয়ে নির্দিষ্টটাকে মারতে হয়। দারুণ উত্তেজনার খেলা। ছিপি ফুরিয়ে গেলে কিনতে হয় সঙ্গীদের কাছ থেকে, ৪ পয়সায় ১০টা। অর্থাৎ এটা জুয়া খেলার কিশোর সংস্করণ। আমার চরিত্রের মধ্যে একটা জুয়ারি গুপ্তভাবে ছিল বলেই বোধ হয় আমি ওই খেলায় খুব মেতে উঠেছিলাম। জেতার আনন্দ এবং হারার দুঃখ দুটোই ছিল তীব্র। মায়ের কাছে পয়সা চাইবারও দরকার হতো না। আমার পৈতের সময় পাওয়া টাকা তখনও কিছু অবশিষ্ট ছিল। সারা সকাল দুপুর বিকেল আমি ছিপি খেলে কাটাতাম। বাড়ি ফেরার সময় আমার ২ পকেট ভর্তি ছিপি ঝমঝম করত। এছাড়া একটু দূরে বস্তির মুখে ছিল গুলি খেলার আড্ডা। বাড়ির কারুর শাসন তখন আমি গ্রাহ্য করি না। একমাত্র ভয় পাই জ্যাঠামশাইকে, কিন্তু তিনি আমাদের কারুর ব্যাপারে মন দেবার সময়ই পান না। শেষ পর্যন্ত আমার ওইসব খেলার নেশা ঘুচিয়ে দিলেন প্রভাস জামাইবাবু। তিনি একদিন আমায় রাস্তায় ওইসব খেলাধুলোর মধ্যে ব্যস্ত থাকতে দেখে এমনভাবে মুখ থমকে দাঁড়ালেন যেন নরকের দৃশ্য দেখছেন। কাছে ডেকে বললেন, ছি ছি, তুমি এইসব করো? তাহলে আর অধপাতে যাবার বাকি কি রইল? জামাইবাবুরা শ্বশুরবাড়িতে এসে হাসি ঠাট্টা আমোদ আহ্লাদ করবেন, এইটাই নিয়ম। কিন্তু প্রভাস কুমার হাসি ঠাট্টার ধার ধারেন না। বড়দের ছেলে মেয়ে না হওয়া পর্যন্ত তিনি কলকাতাতেই থাকবেন এবং এর মধ্যেই তিনি এখানে পড়াশুনো শুরু করে দিয়েছেন। আমার দিদির অসুখ এখন অনেকটা ভালো হয়ে গেছে, তাই প্রভাস কুমারের হাতে এখন অন্য কোনো কাজ নেই। তিনি আমাকে নিয়ে পড়লেন। বোধহয় কিশোর মনস্তত্ত্ব সমীক্ষা করার ঝোঁক চাপল তার। তিনি প্রায় সারাদিন আমাকে তার ঘরে আটকে রেখে নানা রকম কঠিন কঠিন প্রশ্ন জিজ্ঞেস করতে লাগলেন। দিনের পর দিন এইরকম চলল। প্রথম প্রথম আমি অত্যন্ত চাঞ্চল্য প্রকাশ করলেও ক্রমশ তার অনুরক্ত হয়ে পড়লাম। আমার মনে হলো এরকম বিদ্বান কিংবা এরকম সুন্দর চেহারার মানুষ আমি আগে কখনো দেখিনি। আসলে কিন্তু প্রভাস কুমার সুপুরুষ ছিলেন না। তার গায়ের রং খুব ফর্সা ছিল, এছাড়া তার শরীরে কোনো সামঞ্জস্য ছিল না। প্রভাস কুমারকে অনুকরণ করতে করতেই আমি পদ্য রচনা শুরু করলাম। প্রভাস কুমার যে একজন কবি, এর মধ্যে কোনো গোপনীয়তা ছিল না। বাড়ি শুদ্ধ সবাই জানত। প্রভাস কুমার যখন ঘরের দরজা বন্ধ করে থাকতেন, তখন ছোটরা কেউ বাইরে চেঁচামেচি করলেই জ্যাঠাইমা তাকে ধমক দিয়ে বলতেন, এই তোরা গোলমাল করছিস কেন? তোদের জামাইবাবু এখন কবিতা লিখছেন না? এ কথা শুনে কেউ কখনো হাসেনি। প্রভাস কুমারের দ্বিতীয় কবিতার বই ছাপিয়ে দিয়েছেন তার শ্বশুর। জ্যাঠামশাই তার জামাইয়ের লেখা কবিতা পুস্তক উপহার দিতেন অতিথিদের। অনেকে সে পদ্যগুলি পাঠ করে ধন্য ধন্য করেছেন। শুধু ২-১জন এরকম মুখের ভাব করেছেন যে কাগজ ব্যবসায়ীর জামাই কবিতা টবিতা লিখে কেন কাগজ নষ্ট করছে এই দুর্মূল্যের বাজারে। আমার মনে হলো জামাইবাবুর মতন অসাধারণ মানুষ হতে গেলে কবিতা না লিখে উপায় নেই। শুরু করে দিলাম সঙ্গে সঙ্গে। কবিতা লেখার মধ্যে একটা মজার ব্যাপার আছে। যারা কবিতা লেখে না তারা অনেকেই কখনো কবিতার কথা চিন্তা করে না, কিংবা এটাকে একটা আজে বাজে ব্যাপার মনে করে। আবার অনেকের ধারণা কবিতা লেখা বুঝি খুব একটা শক্ত ব্যাপার। কিন্তু যারা কোনো ক্রমে একবার কবিতা লিখতে শুরু করে, তারা প্রথম চোটে পৃথিবীর যে কোনো বিষয় নিয়ে হুড় হুড় করে অজস্র কবিতা লিখে ফেলে। শিশুর প্রথম হাঁটতে শেখার মতন, কিংবা ছাগলের নতুন শিং গজালে যেমন সে সর্বত্র ঢু মেরে বেড়ায়, তেমনি নবীন কবিও কোনো কিছুই বাদ দেয় না।
কয়েকদিনের মধ্যেই আমি একটা খাতার পাতা ভরিয়ে ফেললুম। একটা কবিতা শেষ করে তক্ষুনি মনে হয় আরেকটা লিখতে হবে। রাস্তার ছিপি খেলোয়াড় থেকে আমি একেবারে কবি হয়ে উঠলাম এবং চুলে তেল মাখা বন্ধ করে দিলাম। কবিরা যে কত ঈর্ষাপরায়ণ সেটাও টের পেলাম সেই সময়। জামাইবাবু এত কাব্যোৎসাহী হওয়া সত্ত্বেও তিনি আমার কবিতা রচনার ব্যাপারটা খুব সুনজরে দেখলেন না। এক বাড়িতে দুজন কবি থাকা ওর পছন্দ নয়। উনি আমার কবিতা লেখার জন্য কখনো তেমন উৎসাহ দেননি। আমি আমার সদ্য রচিত পদ্য ওকে পড়ে শোনালে উনি সামান্য ঠোঁট ফাঁক করে মৃদু হাস্যে শুধু বলতেন, বাহ, আবার লেখো, যেন আমি ওকে হোম টাস্ক দেখাচ্ছি। তখন অবশ্য আমি ওই সামান্য মন্তব্যেই পুলকিত হতাম। আবার মা বা জ্যাঠাইমারা যখন জামাইবাবুর কবিতার প্রশংসা করতেন, তখন আমি মনে মনে ভাবতুম, ওরা শুধু জামাইবাবুর কথা বলছেন কেন, আমিও ওর চেয়ে খারাপ লিখি না। কবিতা লেখার কথা আমি আগে কখনো চিন্তা করিনি। কবিতা জিনিসটা মনে হতো বইতেই শুধু ছাপা থাকে। কোনো জ্যান্ত মানুষ যে এগুলো লেখে কথা মাথাতেই আসেনি এর আগে। চোখের সামনে প্রভাস জামাইবাবুকে টাটকা টাটকা কবিতা লিখতে দেখে ভেবেছিলাম, এটা তাহলে এমন কিছু কঠিন কাজ নয়, আমিও পারি। জামাইবাবুই বলেছিলেন যে উনি নিজে এবং রবীন্দ্রনাথ ঠাকুর নাকি আমার চেয়েও কম বয়সে কবিতা লিখতে শুরু করেন। তাহলে তো আর কোনো কথাই নেই। দিদিদের কিংবা মা জ্যাঠাইমাকে যখন কবিতা শোনাই, এমনকি স্বভাব কবির মতন মুখে মুখে কবিতা বানাতেও আমার অসুবিধে হয় না। তাছাড়া জামাইবাবু বলেছিলেন যে মডার্ন কবিতার ছন্দ আর মিল লাগে না। বাড়ির লোকেরা আমাকে দেখেই কানে হাত চাপা দিতে শুরু করল। কবিতা শুনিয়ে শুনিয়েই আমি আমার দিদির ভূত ছাড়িয়ে দিলাম বলতে গেলে। বহুদিন পর দিদির মুখে হাসি দেখা গেল। প্রথম কবিতাটি লেখার সময়ই আমাকে বেশ কিছুক্ষণ চিন্তা করতে হয়েছিল। তারপর তো এসে গেল গড় গড় করে। প্রথম কবিতাটি কষ্টকল্পিতই বলা যায়। কি নিয়ে যে লিখব সেটাই ছিল সমস্যা। বহু চিন্তাভাবনার পর আমার প্রথম কবিতাটি রচিত হয়েছিল কারাগার বিষয়ে। তাতে মোটামুটি এই ভাব প্রকাশ পেয়েছিল যে কারাকক্ষের অন্ধকারে এক দিব্যজ্যোতি পুরুষ বসে আছেন, তার গা থেকে আলো বেরুচ্ছে। তিনি উঠে দাঁড়াতেই ঝনঝন করে শিকল ভেঙে পড়ল। একমাত্র বর্দি আমার এই প্রথম কবিতাটি খুব পছন্দ করেছিল। আমি পরে অন্য কবিতা শোনাতে গেলে বর্দি বলেছে, তার থেকে বরং তোর সেই জেলখানার কবিতাটা আরেকবার পড়ে শোনা। কবিতা রচনা ছিল তখন আমার কাছে ছেলে খেলা ও আমোদের ব্যাপার। যে কোনো একটা কিছু নিয়ে আমার মেতে থাকা স্বভাব। ছিপি খেলা কিংবা ঘুড়ি ওড়ানোর বদলে আমি কবিতা নিয়ে মেতেছিলাম। কবিতা লেখার মুহূর্তগুলিতে যে তীব্র বিষাদ আছে তা টের পেতে আমার অনেক দিন সময় লেগেছিল। রেনুদের বাড়িতে যখন আমি এবার এসে প্রথম গেলাম, তখন আমি পরিবর্তিত মানুষ। এখন তো আমি আর আগের সেই সাধারণ ছেলেটি নই। এখন আমি রীতিমতো একজন কবি। জামায় বোতাম লাগাই না, সিঁথি কেটে চুল আঁচড়াই না, কথা বলতে বলতে হঠাৎ অন্যমনস্ক হয়ে যায় এবং খাবারের প্লেট সামনে দিলে সঙ্গে সঙ্গে হাত বাড়াই না সেদিকে। রেনুদের ওখানে গিয়ে দেখলাম ওদের বাড়িটা বদলে গেছে আরও অনেক বেশি। আমি মাত্র 1.5 বছর কলকাতায় ছিলাম না, এর মধ্যেই অনেক কিছু বদলে গেছে। রেনুর বাবা মারা গেছেন, এটা আমি ঘুণাক্ষরেও জানতাম না। শেষের কয়েক মাস ওরা কোনো চিঠি লেখেনি আমাকে। বিধবা হওয়ার জন্য রেনুর মাকে হঠাৎ বুড়ির মতন দেখায়। সাদা থান পরা ওর চেহারা দেখে আমার চোখে জল এসে গিয়েছিল। রেনুও যেন হঠাৎ বড় হয়ে গেছে। ওরা এখন 10 বছর মোটে বয়স, এর মধ্যেই চশমা নিয়েছে। চশমা পরা রেনুকে আমি প্রথমটায় চিনতেই পারিনি। বিষ্ণু কিছুদিন টাইফয়েডে খুব ভোগার ফলে এখন রোগা আর দুর্বল। বিষ্ণুর মা তাকে ঘর থেকে বেরোতেই দেন না। আমি ওর বিছানায় বসতে গেছি, ওর মা বললেন, একটু দূরে বসো, তোমার তো রাস্তার জামা কাপড়। দীপ্তির বিয়ে ঠিক হয়ে গিয়েছিল অনেক আগেই। কি কারণে যেন সেই বিয়ে ভেঙে গেছে। দীপ্তিদের সঙ্গে বিষ্ণুদের কথা বন্ধ। এ বাড়ির ছেলেমেয়েরা এখন আর সকলের ঘরে যায় না। বড়দের মধ্যে ঝগড়া ও মন কষাকষি অনেক পরিব্যাপ্ত। বাড়িটির অবস্থাও আরও জরাজীর্ণ, কেননা সারাবার দায়িত্ব কোনো শরিকই নেবে না, এবং গেটের সামনেই ব্যাফেল ওয়াল তোলা হয়েছে বলে আরও কদাকার দেখায়।
প্রথম যখন এ বাড়িতে আসি তখন অদ্ভুত আনন্দময় পরিবেশ মনে হয়েছিল, কিংবা তখনও বোধহয় এই রকমই ছিল। আমার বয়স আরও কম থাকার জন্যে চোখে পড়েনি। এইসব বনেদি একান্নবর্তী পরিবারগুলির শেষ ঘণ্টা তখন বেজে উঠেছে। প্রাসাদগুলির গায়েও সেই নিয়তির লেখা। বিষ্ণুর সঙ্গে আমার গল্প আর ফুরোয় না। বিষ্ণু সব কথাই ভারী সুন্দর করে বলতে পারে। ও আমাকে রেনুর বাবার মৃত্যুর কথা শোনালো। রেনুর বাবাকে আমি দেখেছি অনেকবার, কিন্তু কোনোদিন কথা বলিনি। খুব গম্ভীর ধরনের মানুষ ছিলেন এবং দিনের বেশিরভাগ সময়েই বাড়ির বাইরে থাকতেন। তিনি মারা যান হঠাৎ হার্ট ফেল করে। মাঝরাত্রিরে ঘুম থেকে উঠে বুকে ব্যথার কথা বলেন। ডাক্তার ডেকে আনার আগেই ওর শেষ নিঃশ্বাস বেরিয়ে যায়। মৃত্যুর ঠিক আগে ওর কথা বন্ধ হয়ে গিয়েছিল, শুধু জল পড়ছিল চোখ দিয়ে। সে চোখের জল বিষ্ণুকে খুব আশ্চর্য করেছে। ও বারবার বলছিল, জ্যাঠামশাইকে কাঁদতে দেখব কখনো ভাবিনি। জ্যাঠামশাই কি ভয় পাচ্ছিলেন? মরতে কি মানুষ ভয় পায়? বিষ্ণু আরও বলল, ওর যখন টাইফয়েড হয়েছিল তখন ওর খুব ভালো লাগতো। অসুখ হওয়া তো খুব আনন্দের ব্যাপার। বিষ্ণু বলল, জানিস বাদল, যখন ভীষণ জ্বর হতো, জ্বরের ঘোরে খানিকটা অজ্ঞান অবস্থা, তখন কত রকম স্বপ্ন দেখতাম। আমি যেন কোথায় চলে গেছি। অচেনা সব সুন্দর সুন্দর জায়গা, একটা সাদা রঙের পাহাড়, আর তার উপরে একটা মন্দির। সেখানে নীল শাড়ি পরে একজন দাঁড়িয়ে আছেন। প্রথমে মনে হলো আমার মা, তারপর আবার দেখি মা তো নয়, অন্য কেউ, বোধহয় কোনো দেবতা, অথচ ঠিক মানুষের মতন। মুখখানে একটু দুঃখী দুঃখী, কিন্তু যেই হাসলেন, এত সুন্দর হাসি আমি কখনো দেখিনি। ইস, আবার যে কবে তাকে দেখতে পাবো। আরেকবার দেখলাম অসংখ্য জিরাফের পাল। একটা মাঠ ধুধু করছে। তার মধ্যে জানিস তো, জিরাফরা গলা দিয়ে শব্দ করতে পারে না, তাই সেখানে কোনো শব্দ নেই। পাশ দিয়ে একটা নদী। এখন আর সেই সব স্বপ্ন একটাও দেখি না। বেশি জ্বর না হলে এসব দেখা যায় না। আমি গোপন খবর দেবার মতন বিষ্ণুকে বললাম, জানিস, আমি এখন কবিতা লিখি। বিষ্ণু জিজ্ঞেস করল, কেন? আমি বললাম, লিখি মানে এমনি, আমি লিখতে পারি। বিষ্ণু রেগে গিয়ে বলল, ট্রেইটার! বাহ, আমি কি করেছি? কথা ছিল না আমরা দুজনে এক্সপ্লোরার হব, নতুন নতুন জায়গা আবিষ্কার করব। কবিতা লিখলে বুঝি এক্সপ্লোরার হওয়া যায় না? না, কোনো এক্সপ্লোরার কবিতা লেখে না। তুই জানিস? নিশ্চয়ই জানি। স্কট, এমনসন, ডক্টর লিভিংস্টোন এরা কখনো কবিতা লিখেছে? বিষ্ণুর তুলনায় এসব বই আমি কম পড়েছি, তাই কোনো উত্তর দিতে পারলাম না। ঘুরিয়ে প্রশ্ন করলাম, এক্সপ্লোরাররা কবিতা না লিখতে পারে, কিন্তু কবিরা কি এক্সপ্লোরার হতে পারে না? বিষ্ণু বলল, না, কবি টবিদের দিয়ে এসব শক্ত কাজ হয় না। জামাইবাবুর অনুকরণ করতে গিয়ে বিষ্ণুর কথা আমার মনে ছিল না। কিন্তু বিষ্ণু আমার প্রাণের বন্ধু, তার মনে আমি তো আঘাত দিতে পারি না। আমি ভয়ে ভয়ে বললাম, তাহলে কবিতা লেখা ছেড়ে দেব? বিষ্ণু গম্ভীরভাবে অনুমতি দেবার সুরে জানালো, ঠিক আছে, যতদিন না আমরা বড় হচ্ছি ততদিন লিখতে পারিস। বাড়ি থেকে একবার বেরিয়ে পড়লে আর ওসব চলবে না। রেনুর বাবা মারা গেছে বলে রেনুকে আমার এখন অন্যরকম লাগে। আমার যা যা আছে অন্য কারুর তা নেই, এ যেন কিছুতেই বিশ্বাস হয় না। সূর্যদার মা নেই, এ কথা আমরা ছেলেবেলা থেকেই জানতাম, সেজন্যই সূর্যদা অন্যরকম। কিন্তু রেনু তো আমাদেরই মতন, অথচ তার বাবা থাকবে না কেন? রেনুর ভাই অংশুর সঙ্গে আমার বরাবরই ঝগড়া হতো। এখন সেই অংশুকে দেখেও মায়া হতে লাগলো। আমি অংশুর সঙ্গে ভালো ব্যবহার করতে চাইছিলাম। অংশু কিন্তু প্রথমেই আমাকে বলল, কিরে বাঙাল, কবে এলি? আমাকে কেউ বাঙাল বললে এখন আমার রাগ হয়। পূর্ব বাংলায় আমাকে সবাই ঘটি কিংবা ক্যালকেশিয়ান বলতো, কারণ আমার কথার উচ্চারণ অন্যরকম হয়ে গেছে। আর এখানে এখন আমাকে বাঙাল বলার কোনো মানে হয়?
আমার জামার ফাঁক দিয়ে পৈতেটা উঁকি মারছিল। অংশু সেটা দেখে বলল, এটা কি, তুই বামুন হয়েছিস নাকি? আমাদের বাড়িতে রান্না করবি? আমাদের ঠাকুর পালিয়ে গেছে। না, চেষ্টা করলেও অংশুর সঙ্গে আমার ভাব হবে না। অংশুর মা ছেলেকে বকলেন। রেনু আমাকে বলল, তুই আমাদের বাড়িতে আর আসিস না কেন রে? আমি বললাম, বা আমরা তো এখানে ছিলাম না। কতদিন আগে ফিরেছিস? 14-15 দিন। তাহলে এর মধ্যে আসিসনি কেন? এখন তো অনেক দূরে থাকি। ওর মা বললেন, এই রেনু, তুই বাদলকে তুই তুই বলিস কেন? এখন বড় হয়েছিস, এখন থেকে ওকে বাদল দাদা বলবি। রেনু বলল, ইস, মোটে তো 3 বছরের বড়, দাদা বলবো না ছাই বলবো। বাদল, তোদের নতুন বাড়িতে আমাকে নিয়ে যাবি না? নতুন বাড়ি নয়, জ্যাঠামশাইয়ের বাড়ি, আমি সেখানে যাব। মা বললেন, কার সঙ্গে যাবি? আমি সঙ্গে সঙ্গে বললাম, আমি নিয়ে যেতে পারি, বাসে করে সোজা ওয়েলিংটন, কোথাও বদলাতে হয় না। রেনু আমার সঙ্গে যাবার জন্য খুব বায়না ধরে বসল, কিন্তু দারোয়ান না থাকায় ওর মা কিছুতেই ওকে ছাড়বেন না। আমি নিয়ে গেলেও ফিরিয়ে আনবে কে? তাছাড়া আমার সঙ্গে ছেড়ে দেবার প্রশ্নই ওঠে না। আমার মনে হলো, রেনু, অংশু কিংবা বিষ্ণুর চেয়ে আমি অনেক স্বাধীন। আজকাল আমি বাড়ি থেকে একলা একলা বেরোতে পারি, কেউ নিষেধ করে না। এখন আমি বাসের নম্বরও জেনে গেছি। রেনুকে আমার সঙ্গে নিয়ে গেলে বেশ হতো, সারাদিন ওর সঙ্গে গল্প করতাম। ওর মা দৃঢ়ভাবে মানা করায় আমি চুপ করে গেলাম। আমি যদি ম্যাজিক জানতাম, এক্ষুনি অদৃশ্য হয়ে রেনুকে নিয়ে উড়ে চলে যেতাম। কোথায়? সারা জীবন ধরে আমি সেই উত্তর খুঁজেছি। কোথায় নিয়ে যাব? রেনুকে বললাম, বিষ্ণু সেরে উঠুক, তারপর তোরা সবাই মিলে একদিন আমাদের বাড়িতে আসিস। রেনু বলল, না, আজই যাব। ওর মা এবার ওকে বেশ কড়া করে ধমক দিলেন। রেনু বড় জেদি মেয়ে, শেষ পর্যন্ত কান্নাকাটি শুরু করে দিল। রেনুকে সে অবস্থায় রেখেই আমাকে চলে আসতে হলো। সিঁড়ির কাছে দীপ্তির সঙ্গে দেখা। আমাকে হাতছানি দিয়ে ডেকে নিয়ে গেল সিঁড়ির পাশে একটা ছোট্ট ঘরে। এই ঘরটা আগে খালি পড়ে থাকতো, এখন এখানে অনেক জিনিসপত্র, একটা খাট বিছানাও রয়েছে। শুনলাম বিষ্ণুর জন্য নিযুক্ত মাস্টারমশাই ওখানে থাকেন। দিনের বেলা বাইরে চাকরি করেন, সকালে সন্ধেবেলা পড়ান। দীপ্তি বলল, কিরকম বেরিয়ে এলি বল? আমার সঙ্গে কথা বললি না কেন রে? আমি তো তোকে দেখলাম, তুই এলি না কেন বিষ্ণুদের ঘরে? ওই হিংসুটের ঘরে আমি যাই না। বিষ্ণুকে হিংসুটে বলবি না। ও নয়, ওর মাটা। দীপ্তির কথা বলার ধরন বরাবরই খারাপ। আমার মনে পড়ল, পাড়ার ছেলেরা আমার হাত দিয়ে দীপ্তিকে চিঠি পাঠাতো। দীপ্তি কখনো কখনো আমাকে জড়িয়ে ধরে চুমো খেত। আমার খুব বিশ্রী লাগতো তখন। এখন কিন্তু দীপ্তিকে দেখে আমার একটুও খারাপ লাগছে না। আমি এক দৃষ্টিতে দেখতে লাগলাম দীপ্তিকে। আমি এখন কবি হয়েছি তো, তাই এরকমভাবে দেখতে হয়। মনে হলো, দীপ্তিকে নিয়েও অনায়াসে কবিতা লেখা যায়। দীপ্তি যদি আজ আমায় আদর করে, তাহলে ওকে নিয়ে আজই কবিতা লিখব। দীপ্তির সঙ্গে ঘনিষ্ঠ হয়ে বসা কিংবা ওর শরীরের একটু ছোঁয়া পাবার জন্য আমার মনের মধ্যে আকুলি বিকুলি করছিল। এটা আমার নতুন অভিজ্ঞতা। আমি নিজেই অবাক হয়ে যাচ্ছিলাম। দীপ্তিকে আমার পছন্দ হয় না, অথচ ওর সামনে বসে থাকতে আমার ভালো লাগছে। বারবার তাকাতে ইচ্ছে করছে ওর শরীরের দিকে। এর মানে কি? হঠাৎ সুপ্রকাশ দা এসে পড়ায় দীপ্তিকে নিয়ে আমার আর সেদিন কবিতা লেখা হয়নি। 42 সালের গোড়ায় কলকাতা ছেড়ে চলে গিয়েছিল হাজার হাজার মানুষ। 43-এর শেষের দিকে তার থেকে আরও অনেক বেশি মানুষ এসে ঢুকল কলকাতা শহরে। এরা অন্য ধরনের মানুষ, এরা মরতে এসেছিল। পটুয়াখালী, সাতক্ষীরা, কুষ্টিয়া, বাগেরহাট, মুর্শিদাবাদ, নদিয়া, 24 পরগনা, বর্ধমান প্রভৃতি জায়গা থেকে বৃদ্ধ, শিশু, নারী ছুটে আসতে লাগল কলকাতায়। কলকাতায় শান বাঁধানো রাস্তায় তারা আছড়ে পড়ল। রাস্তায় রাস্তায় কিলবিল করছে মানুষ।
কলকাতার নাগরিকরা প্রথম প্রথম ব্যাপারটা দেখে ভুরু কুঁচকেছে। এত গ্রামের মানুষ শহরে কেন? শহরের কি আর মান ইজ্জত রইল না? এর আগে বন্যা কিংবা অন্যান্য প্রাকৃতিক কারণে কোনো এলাকায় বিপর্যয় ঘটলে কলকাতার লোকেরা চাঁদা তুলেছে। একদল উৎসাহী লোক হারমোনিয়াম ও খোল করতাল সঙ্গে নিয়ে মিছিল বার করে গান ধরেছে। মেদিনীপুরেতে বন্যা হয়েছে, শোনো শোনো ভাই নগরবাসী, মুষ্টি ভিক্ষা দিয়ে যাও সবে, ক্ষুধিতের পাশে দাঁড়াও আসি। কোনো বছর যদি আসামে বন্যা কিংবা চট্টগ্রামে ঘূর্ণিঝড় হয়, তাহলে ওই একই গানে মেদিনীপুরের বদলে সেই জায়গার নাম বসিয়ে গাওয়া হয়। কিন্তু এবারে সব কি? দুর্ভিক্ষের বর্ণনা বঙ্কিমবাবু লিখে গেছেন আনন্দমঠে। সেই সূত্রে লোকে জানে ৭৬-এর মনন্তরের কথা। এবারে কি আবার সেরকম দুর্ভিক্ষ শুরু হলো? খবরের কাগজে কি বলে? খবরের কাগজ অনেকদিন কিছুই বলেনি। যুদ্ধের বড় বড় খবরে সবাই ব্যস্ত। দেশের মধ্যেও কংগ্রেস লীগ কোন্দল খুব মজাদার জায়গায় পৌঁছেছে। গ্রামগুলোতে কি ঘটছে কে খবর রাখবে? তবে আশ্চর্যের বিষয়, তখনকার দিনে বক্সওয়ালা এবং পাট কোম্পানির সাহেব মালিকদের মুখপত্র একটি ইংরেজি দৈনিকেই প্রথম ফলাও করে দুর্ভিক্ষের ছবি ও খবর ছাপা হতে শুরু করেছিল। গ্রামের মানুষ যখন শহরে এসে মরতে লাগলো, তখন সকলের টনক নড়ল। ব্যাপারটা বড় নোংরা। মরতে যদি হয় চোখের আড়ালে মরাই তো উচিত ছিল। ভিখিরিরা রাস্তায় আর পয়সা ভিক্ষে চায় না, তারা বাড়ি বাড়ি ঘুরে চেঁচায়, মা একটু ভাত দাও। কিছুদিন পর তারা ভাতও চায় না, তারা বলে, মা একটু ফ্যান দাও। ডাস্টবিনে খাবার খোঁজার জন্য কুকুরের ও মানুষের লড়াই সেই প্রথম দেখা গেল এ শহরে। তারই মধ্যে একটা রসিকতাও চালু হয়ে গেল। অনশনে একজনও মরেনি, সবাই মরেছে হার্ট ফেল করে। সরকারি হিসেব মতনই বাংলাদেশে মৃতের সংখ্যা ১৫ লক্ষ। কলকাতা বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে একটি সমীক্ষায় এই সংখ্যা হয়েছিল ৩৫ লাখ। বামপন্থীদের কাগজপত্রে বলা হয়েছে ১,২০,০০,০০০। ইংল্যান্ডের জনসংখ্যা তখন এর দ্বিগুণ মাত্র। দ্বিতীয় মহাযুদ্ধের পরিপ্রেক্ষিতে মানুষের সৃষ্ট কারণে এই বিপুল মৃত্যুর জন্য কোথাও কোনো উচ্চবাচ্য শোনা যায়নি। যুদ্ধাপরাধীদের বিচারের সময় এর অপরাধীদের কোনো খোঁজ পড়েনি। প্রাণহানির সংখ্যার হিসেবে হিরোশিমা নাগাসাকির ধ্বংসলীলা বাংলাদেশের তুলনায় কিছুই না, তবু সারা পৃথিবীর কাছে খবর পৌঁছয়নি। তখন শহরের মাঝে মাঝে বিরাট বিরাট গুদামে হাজার হাজার বস্তা খাদ্য জমানো রয়েছে, যুদ্ধের জরুরি প্রয়োজনে। এর অনেক চালই শেষ পর্যন্ত পচে নষ্ট হয়েছে। অনেকের পকেটে তখন কাঁচা পয়সা ঝনঝন করছে। হোটেল শুঁড়িখানাগুলো জমজমাট, দোকানের শোকেসে ভালো ভালো খাবার সাজানো। একটাও গুদাম লুট বা কেড়ে খাওয়ার ঘটনা ঘটেনি। মানুষ শুধু ধুঁকতে ধুঁকতে মরেছে।